আমি কথা বলতে পারছি না। আপনারা সবাই আমার বাচ্চা হাদির জন্য দোয়া করবেন, আমাদের হত্যার বিচার করবেন। তো আর দোয়া করতো, আর ওই যে মা কান্না করতো, ওই চোখের পানি আমার মুখে, কখনো বুকে পড়ে আমার ঘুম ভেঙে যেত। জীবনের এক অসমাপ্ত অধ্যায় লিখে মাঝপথে থেমে গেলেন শরীফ ওসমান হাদি। না ফেরার দেশে পাড়ি জমালেন এক দুর্দান্ত সাহসী আপোষহীন এক লড়াকু সৈনিক, যার পুরো অস্তিত্ব জুড়ে ছিল অদম্য কলিজা আর অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠা আগুন। তিনি স্বপ্ন দেখতেন এমন এক বাংলাদেশের যেখানে শকুনের রাজত্ব থাকবে না চাঁদাবাজি, জুলুম আর অন্যায়। বাংলার মাটিতে এমন সাহসী মানুষের জন্ম শতাব্দীতে একবারই হয়। স্বামী হারানোর শোকে তার স্ত্রীর কান্না যেন থামবার নামই নিচ্ছে না। বিয়ের পরে একজন স্ত্রীর কাছে স্বামী হয়ে ওঠে পুরো পৃথিবী। সেই পৃথিবী হঠাৎ করেই যদি চিরতরে নিভে যায়, সেই যন্ত্রণার কোনো ভাষা হয় না। আজ শোক তাকে প্রায় পাগল করে তুলেছে। অন্যদিকে ছোট্ট সন্তানের কাছে বাবা ছিল মরুর বুকে ছায়া দেওয়া এক বিশাল বটগাছ। ভাগ্যের নির্মম পরিহাসে সেই বটগাছটাই আজ উপড়ে গেছে। বাবাহারা সেই শিশুর শূন্য কোনো শব্দে বোঝানো যায় না। ওসমান বিন হাদির মৃত্যুতে দেশ যতটা না ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়েও বেশি ভোগান্তিতে পড়বে তার পরিবার। কারণ যিনি ছিলেন তাদের নিরাপত্তার ঢাল, অভিভাবকত্বের প্রাচীর, আজ তিনি কফিনবন্দি। তবুও মন বলে হাদির পরিবার ভেঙে পড়লেও একেবারে হার মানবে না। কারণ একজন সত্যিকারের সৈনিক শুধু লড়াই করেই যায় না, সে তার পরিবারকে শিখিয়ে যায় কিভাবে প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে বেঁচে থাকতে হয়। হাদি একবার শত্রুদের উদ্দেশ্যে দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়, আমি চলে গেলে আমার সন্তান লড়বে। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। এই কথার ভেতরেই লুকিয়ে আছে একজন সংগ্রামী মানুষের বিশ্বাস, দৃঢ়তা আর ভবিষ্যতের প্রতি অগাধ আস্থা। হাদির সন্তান যখন বড় হবে, তখন সে নিশ্চয়ই বুঝতে পারবে তার শরীরে বইছে একজন শহীদের রক্ত, যে রক্ত অন্যায়ের কাছে মাথা নত করতে শেখায় না। হাদির স্ত্রীকে লক্ষ্য করলে বিষয়টি আরো স্পষ্ট হয়। গুলিবিদ্ধ হওয়ার মুহূর্ত থেকে শুরু করে মৃত্যুর সংবাদ পর্যন্ত তাকে কখনো ক্যামেরার সামনে দেখা যায়নি। কারণ তিনি জানেন, দুনিয়া ক্ষণস্থায়ী, খ্যাতি বা মানুষের দৃষ্টি নয়, আল্লাহর সন্তুষ্টিই চূড়ান্ত। পর্দা ভঙ্গ করে ক্যামেরার সামনে আসার প্রতি তার কোনো আকর্ষণ নেই। এই মহীয়সী নারী বিশ্বাস করেন, 80 বছরের জিন্দেগি পেরিয়ে গেলেই তার প্রকৃত মিলন হবে প্রিয় স্বামীর সঙ্গে বেহেশতে। খোঁজ নিয়ে জানা যায়, ওসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দাশীল ও আত্মমর্যাদাশীল একজন নারী। যে কোনো পরিস্থিতিতেই তিনি তার পর্দা রক্ষা করেছেন। এই একই কারণে ওসমান হাদির আম্মাকেও কখনো ক্যামেরার সামনে দেখা যায়নি। নীরবতা, লজ্জা আর আত্মসংযম এই পরিবারের নারীদের অলংকার। হাদির পরিবার একটি সুপরিচিত আলেম পরিবার। কোরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারের অধিকাংশ সদস্যই আলেম ও দ্বীনের খেদমতে নিয়োজিত। হাদির বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশালের গুটিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজু ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত। 3 বোনের পরিবারও দ্বীনি পরিবেশে গড়ে ওঠা। বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন নলসিটির ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং বাইপাস সড়কে অবস্থিত আশরাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম। মেজু বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। আর ছোট বোনের স্বামী নলসে ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির হোসেন। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নকছড়িটি উপজেলার খাসমহল এলাকায়। তার বাবা ছিলেন প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। 3 ভাই ও 3 বোনের মধ্যে ওসমান বিন হাদি সবার ছোট। ইসলামী শিক্ষায় তাদের জীবনের মূল পথ নির্দেশক। কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং সমাজের ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। ঝালকাঠির ANS কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবনের শুরু। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-2011 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাহসী ভূমিকার জন্য তিনি অনেকের কাছে বিশেষ পরিচিতি পান। এরপর টকশো ছাড়াও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সভা সমাবেশে ঝাঁঝালো বক্তব্য তিনি অনেকের কাছে হয়ে ওঠেন অনন্য এক সাহসী মুখের প্রতিচ্ছবি। জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে একসময় তিনি বিভিন্ন কোচিং সেন্টারে ঠিক শিক্ষকতা করেছেন। সবশেষে ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওসমান বিন হাদি শিক্ষকতা করেছিলেন। তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন। তার 1.5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। হাদির বোন জামাই মনির হোসেন বলেন, ওসমান হাদি এমন একজন ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা দেশপ্রেম। ও শাহবাগের মরে যা বলে পরিবারের সদস্যদের সাথেও একই কথা বলে। বাংলাদেশের স্বচ্ছ মানুষের রাজনীতি কেউ গ্রহণ করে না। এমন মন্তব্যে হাদি নিরুৎসাহিত হতেন। তুলে ধরে বলেন,
ও বলতো কারো না কারো শুরু করতে হবে, সেই থেকে শুরু করা। আমরা জানতাম এ ধরনের ঘটনা ঘটতে পারে। সে ফ্যাসিবাদের বিরুদ্ধে, বাংলাদেশের সকল অনিয়মের বিরুদ্ধে। হাদি বলতো আমি শুরু করব, আমি হয়তো থাকবো না, আমার দেখা দেখি হাজার হাজার হাদির জন্ম হবে। ওসমান হাদি ঠিক কোথায় অনন্য? এ প্রশ্নের উত্তর যদি সংক্ষেপে বলি তাহলে বলবো অনেকে ভালো লেখে তবে ভালো বলে না, আবার অনেকে ভালো বলে তবে ভালো লিখতে পারে না, অনেকে বলেও ভালো লিখেও ভালো তবে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বোঝাপড়া এত গভীর ও বিস্তৃত না। কিন্তু হাদি ভাইয়ের মধ্যে আল্লাহ তাআলা 3টি গুণই একসাথে দিয়েছিলেন। তার মৃত্যু বাংলাদেশ বন্দীদের জন্য অপূরণীয় এক ক্ষতি হয়ে থাকবে। এই ভূমিতে দ্বিতীয় একজন হাদি আবার কত যুগ পরে জন্ম নেবে আমরা কেউই জানি না। এখন করণীয় হলো যে আদর্শের কারণে তাকে নসরানা দিতে হলো সেই ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচারকে এদেশে মাথা তুলে দাঁড়ানোর সকল পথকে রুদ্ধ করার জন্য যা করা দরকার সবকিছু করা। আল্লাহ তার রক্তকে কবুল করে নিন, তার রক্তের বিনিময়ে এদেশে এমন একটা প্রজন্ম তৈরি করে দিন যারা নিজেদের সবটুকু দিয়ে এদেশে ভিনদেশি আধিপত্যকে রুখে দিতে সবসময় সচেষ্ট ও সোচ্চার থাকবে। তাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। হাদির পরিবার কেমন ছিল তার ধারণা পাওয়া যায় এক প্রতিবেশীর কথাতেও। হাদির প্রতিবেশী সিরাজুল ইসলাম বলেন, হাদি ভাইয়ের পরিবারের সবাই আলেম। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন। ইসলামিক শিক্ষায় তাদের জীবনের মূল পথ নির্দেশক। কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। নলসিটির পৌর শহরের বাসিন্দা শাহাদাত আলম ফকির বলেন, হাদি আমাদের নলসিটির সন্তান। 5ই আগস্টের পর থেকে ও দেশের জন্য লড়াই শুরু করেছিল, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করেছিল ও সকল দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলেছে। ওর উপর হামলা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। কথাগুলো যে আধিপত্যের কারণে ওসমান হাদির জীবন দিতে হলো, সেই আধিপত্য স্বৈরাচারকে কখনোই বাংলাদেশে ঠাঁই দেওয়া যাবে না এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সারা জীবনের যুদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহ এই ওসমান হাদি ভাইকে আপনি কবুল করে নিন। আপনি এই ওসমান হাদি ভাইয়ের বদলে এমন একটা তরুণ প্রজন্মকে জাগিয়ে দিন যে প্রজন্ম ওসমান হাদির মতো সাহসী বীরে পরিণত হবে। আল্লাহ ওসমান হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন। মানিক মে এভিনিউতে জোহরের নামাজের পর জানাজা শেষে হাদিকে দাফন করা হবে। প্রিয় হাদি ভাই, আপনার থেকে আমার দূরত্ব অনেকটা। আপনাকে সামনাসামনি কখনো দেখিনি, আপনার সাথে কখনো একসাথে চলাফেরাও করিনি। আপনার সাথে আমার পরিচয় নেই, কিন্তু বক্তব্য শুনে, আপনার প্রতিবাদী কণ্ঠে গর্জন শুনে মনের ভেতর আপনার জন্য এতটা ভালোবাসা ঠাঁই করে নিয়েছিল যে ভালোবাসা আজ আমি বুঝতে সক্ষম হচ্ছি তিলে তিলে। হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে আপনার জন্য। প্রচুর কান্না পাচ্ছে, কাঁদতে পারছি না, মনটা পাথরের মতো হয়ে গেছে। আপনাকে এভাবে হারিয়ে ফেলবো ভাবিনি কখনো। ভালো থাকবেন ও পারে। আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল। প্রিয় দর্শক, আপনার সবাই ওসমান হাদির জন্য মন থেকে দোয়া করবেন এবং তার উপর এই নির্মম হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে আপনার কি মতামত কমেন্টে আমাদের জানাতে পারেন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।